আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আমরা জানি, আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি মানুষই এই সংবাদটি অবগত আছেন। আগামী 25 ডিসেম্বর বাংলাদেশে একটি অভাবনীয় ঘটনা ঘটতে যাচ্ছে। প্রায় 17-18 বছরের নির্বাসিত জীবন সমাপ্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। তার এই বহুল প্রত্যাশিত এবং বহু আকাঙ্ক্ষিত স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপি তো বটেই, দেশের মধ্যেও এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে। এটি যদি আমি বলি সেটি বোধহয় খুব বেশি বলা হবে না। এ নিয়ে বিএনপির পক্ষ থেকে আয়োজন আছে। তারা ইতিমধ্যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে একটি কমিটি করেছেন। স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব সালাউদ্দিন আহমেদ আহ্বায়ক হয়েছেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ তিনি এই কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। তারা নানা ধরনের আয়োজনের মধ্য দিয়ে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণাতীতকালের মধ্যে, এমনকি তারা যেভাবে বলছেন আগামী 50 বছরের মধ্যেও এটি একটি ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নানা আয়োজনের মধ্যে একটি উল্লেখযোগ্য আয়োজন, এবং বিশেষ করে সাম্প্রতিক বেশ কয়েক বছরের মধ্যে এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী উদ্যোগ। সেটি হলো তারেক রহমানের এই আয়োজনকে কেন্দ্র করে বা এই উপলক্ষে দেশের গণমাধ্যম ব্যক্তিত্বদের একটি মতবিনিময় সভা হয়েছে গত রবিবার হোটেল রেডিসন ব্লুতে। যেই মতবিনিময় সভায় দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর সম্পাদক, টেলিভিশন চ্যানেলগুলোর কর্তা ব্যক্তিরা, সিনিয়র সাংবাদিক, আলোচিত গণমাধ্যম ব্যক্তিত্বগণ, অনলাইন নিউজ পোর্টালের কর্তা ব্যক্তি, তারা প্রায় সকলেই উপস্থিত ছিলেন। এবং সাংবাদিকদের এই মিলন মেলাটি যেভাবে আমরা দেখেছি, সাম্প্রতিক সময়ে এই ধরনের ঘটনার কথা আমরা ঠিক স্মরণ করতে পারছি না। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, এবং এই উদ্যোগ বিএনপির পক্ষ থেকে যেমন তারা এই উদ্যোগ আয়োজন করে এক ধরনের স্বস্তি অনুভব করেছেন, তারা নিজেদের যে কালচারাল স্ট্রেইন এটি নিশ্চয়ই তারা বৃদ্ধি করতে উদ্যোগী হয়ে সফল হয়েছেন, আমি এভাবেই বলবো। পাশাপাশি গণমাধ্যম ব্যক্তিরাও তারা তাদের বক্তৃতায় এটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, সন্তোষ প্রকাশ করেছেন। তারা মূল্যায়ন করেছেন এভাবেই যে এ ধরনের আয়োজন নিশ্চয়ই দেশের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা দেয়। বিশেষ করে স্বাধীন গণমাধ্যম দেশকে পুনর্গঠন বলুন আর সুসংগঠিতভাবে রাষ্ট্র পরিচালনার নীতি, এ সমস্ত প্রশ্নে গণমাধ্যমের যে উল্লেখযোগ্য ভূমিকা সেটিকে অর্গানাইজ করার জন্য বিএনপির উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন। এমনকি আমরা জানি আমাদের সংবাদ মাধ্যমের মধ্যেও পরস্পর বিরোধিতা আছে, আইডিওলজিক্যাল পার্থক্য আছে, দেশকে দেখার দৃষ্টিভঙ্গির ভিন্নতা রয়েছে, এমনকি নিজেদের সংবাদ পলিসি কিংবা আমি যদি বলি ব্যবসায়িক পলিসি তার মধ্যেও ভিন্নতা আছে। তা সত্ত্বেও এই যে ভিন্ন মতের নানা মানুষকে এক জায়গায় করতে পারা এবং সেই কথাগুলো শোনা, কৈফিয়ত তলব করা এবং কৈফিয়ত দেওয়া, এর একটি দারুণ স্ফুরণ আমরা এই মতবিনিময় সভায় দেখেছি। যেমন এই মতবিনিময় সভায় বেশ গুরুত্বপূর্ণ কয়েকজন সিনিয়র সম্পাদক বা সাংবাদিক তারা বক্তৃতা করেছেন। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে উত্থাপিত প্রশ্নগুলোর জবাব দেওয়া হয়েছে, আহ্বান করা হয়েছে, আশাবাদ ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি বিগত ফ্যাসিবাদী আমলের সমালোচনা হয়েছে। বিএনপির আমলে কিছু অস্বস্তির কথাও এখানে নানাভাবে সঙ্গতভাবেই উঠে এসেছে। ভবিষ্যতে বিএনপি করতে চায় সে সব কী করতে চায় সে বিষয়ে বিএনপি যেমন তার নেতৃবৃন্দ বলেছেন, পাশাপাশি সংবাদ মাধ্যমের এই সমস্ত সিনিয়র ব্যক্তিত্বরা তারা রাষ্ট্রকে কিভাবে দেখতে চান, সেক্ষেত্রে বিএনপির জন্য তাদের পরামর্শ, এগুলো তারা উপস্থাপন করেছেন। এই অনুষ্ঠানে নানা বক্তৃতা হয়েছে, নানা ব্যঞ্জনা রয়েছে। আমি কয়েকটি বক্তৃতা আপনাদেরকে প্রসঙ্গক্রমেই উল্লেখ করব। তার মধ্যে শফিক রেহমান সাহেব, তিনি সম্ভবত বাংলাদেশে এখন সিনিয়র মোস্ট সাংবাদিকের একজন। আমি ভুল না করলে সম্ভবত তিনিই এখন সবচেয়ে জ্যেষ্ঠ সংবাদ মাধ্যম নেতৃত্ব। তিনি এই অনুষ্ঠানের মূল্যায়নে তার দুইটি লাইন খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে, তিনি বলছেন, খেয়াল করে দেখুন আজকের এই অনুষ্ঠানটা খুবই ব্যতিক্রমী একটি অনুষ্ঠান। শেখ মুজিবও দেশে ফিরে এসেছিলেন, কিন্তু এরকম তো অনুষ্ঠান হয়নি। শেখ হাসিনাও দেশে ফিরে এসেছিলেন, এরকম তো তার ফেরার আগে হয়নি। অর্থাৎ তারেক রহমান ফিরে আসার আগে এই যে
যে সাংবাদিকদের যে মতবিনিময় সভা, এটিকে প্রশংসা করতে যায় তিনি এভাবেই উল্লেখ করেছেন। এই এই যে লালগেলা খ্যাত জনপ্রিয় উপস্থাপক এবং দৈনিক যায় যায় দিনের সম্পাদক, আমরা জানি যে তিনি বয়োজ্যেষ্ঠ হলেও তিনি তার আচরণে, কথাবার্তায়, এবং তিনি নিজেও দাবি করেন তিনি একজন তরুণ। আমাদের এই প্রবীণ তরুণ সাংবাদিক বা সংবাদ মাধ্যম নেতৃত্ব, তিনি এই প্রসঙ্গে কয়েকটি কথা বলেছেন বিএনপি নেতৃবৃন্দ, সেগুলো নিশ্চয়ই আমলে নেবেন। তিনি খুব জোর দিয়ে বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার দিন বিচ্ছিন্ন ঘটনা ঘটতেও পারে, এয়ারপোর্টে অথবা রাস্তাঘাটে, যে কোনো স্থানে অথবা অন্য শহরে। যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই সেটিকে সেদিন খুব বড় করে দেখাবে। আমি বিএনপির আয়োজকদের সতর্ক থাকতে বলছি, তারেক রহমান যেদিন ফিরে আসবেন এবং তার পরবর্তী কয়েকদিন যেন কোনো বিচ্ছিন্ন ঘটনা না ঘটে, এটা খুব জরুরি। আমি নিজেও শফিক রেহমানের এই বক্তৃতার সঙ্গে একমত। বিএনপি এবং সরকার যারা আছেন তাদের এ বিষয়ে যথাযথ গুরুত্ব দিয়ে সতর্কতা অবলম্বন করেই পদক্ষেপগুলো নেওয়া দরকার। আমরা দেখেছি আমাদের প্রিয় ওসমান হাদির মৃত্যুর পরে তার শোক এবং তাকে ঘিরে যে এই শোককে শক্তিতে পরিণত করার যে আমাদের প্রচেষ্টা থাকা উচিত ছিল, সেখানে কতগুলো বড় বড় ধরনের দাগি ঘটনা ঘটে গেছে, যেটা কোনো কারণেই রাষ্ট্র হিসাবে প্রত্যাশিত নয়। সেখানে মিডিয়া আক্রান্ত হয়েছে, কতগুলো সাংস্কৃতিক প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে, দেশব্যাপী এক ধরনের অ্যানার্কি তৈরি করার একটি ষড়যন্ত্রের গন্ধ পাওয়া গেছে, যার মধ্যে আবার এই সরকারের পরিবর্তে কথিত একটি বিপ্লবী সরকার গঠনের এক ধরনের অপতৎপরতা, এই ধরনের তথ্য নানাভাবে এসেছে। হাদির জানাজায় বিপুল জনসমাগম ঘটবে, এটা আমরা আগে থেকেই জানতাম। তার জানাজা, তার দাফন এবং পরবর্তীতে শাহবাগে অবস্থান, এগুলো নিয়ে দেশব্যাপী একটি আশঙ্কা ছিল। আল্লাহর অশেষ রহমত এবং সম্ভবত আমাদের তৎপরতা এবং শুভবুদ্ধি সব মিলে এ ধরনের কোনো অ্যানার্কি ঘটেনি। আমাদের এখন মূল কনসার্ন হলো কামিং ইলেকশন। এই ইলেকশনের মধ্য দিয়ে একটি শক্তিশালী সরকার জনগণের মতামতের ভিত্তিতে গঠিত হোক। সেই সরকার ভালো করুক, এটা আমাদের প্রত্যাশা। সেই সরকার খারাপ করলে আমরা সকলে উঠে পড়ে তার সমালোচনা করব, যাতে সে সোজা পথে চলতে বাধ্য হয়। যদি সেটি না শোনে, পরবর্তী 5 বছর পরে আয়োজিত নির্বাচনে তাকে আমরা পরাজিত করব। আবার নতুন কোনো ভালো কাউকে যদি আমরা সামনে পাই, তাকে বেছে নেব। জনগণের পক্ষ থেকে এই প্রত্যাশা। নির্বাচনী ব্যবস্থা যদি চালু থাকে, 5 বছর পর পর যদি সরকার পরিবর্তনের সেই সুযোগটি জনগণের জন্য থাকে, তাহলে জনগণও যেমন তাদের মত পরিবর্তন করে স্বস্তি পাবেন, তেমনি রাজনৈতিক দলগুলো তাদের আচার আচরণের সতর্ক থাকবেন যে 5 বছর পরে তাদেরকে আবার জনগণের মুখোমুখি হতে হবে। এই ধরনের কথাও অন্য ফরম্যাটে এই আলোচনায় উঠে এসেছে, আমরা দেখেছি। সেখানে যেমন এখানে গুরুত্বপূর্ণ একজন সম্পাদক, তিনি অনেক কারণেই আলোচিত, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, তিনি বলেছেন বাংলাদেশে এর ইতিহাসে এর আগে কোনো মিডিয়া হাউসে আগুন দেওয়া হয়নি, প্রথম আলো, ডেইলি স্টারে এ ঘটনা ঘটেছে। আমি তার বক্তৃতার মাঝে একটু বলে নিই, তার এই তথ্যটি সম্পূর্ণ সত্য নয়। কারণ এর আগে সেটি কে দিয়েছে এটি যেমন নিশ্চিত নয়, তবে সেটি যে স্বাভাবিক আগুন নয় একথা তো বলা যেতেই পারে। এনটিভি, আমার দেশ, সেই ভবনগুলো পুড়েছে। আমরা সম্পাদকদের পরে আক্রমণের ঘটনা দেখেছি। এই যে জাহিদাউদ্দিন সম্পাদক শফিক রেহমান জেলে ছিলেন, তিনি পালিয়ে বিদেশ যেতে বাধ্য হয়েছিলেন। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, তার উপরে হামলা হয়েছে, তিনি জেলে ছিলেন, বহুদিন জেলে ছিলেন, এমনকি তাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হতে হয়েছে। তো আমাদের মতের ভিন্নতা থাকবে, কিন্তু এই যে নিষ্ঠুর আক্রমণ এবং রাষ্ট্রের যে সন্ত্রাস, তার বিরুদ্ধে আমরা যেন সকলেই সোচ্চার কণ্ঠে এক বাক্যে কথা বলতে পারি এই সমস্ত অনিয়ম, বিশৃঙ্খলা এবং ফ্যাসিবাদী আচরণের বিপক্ষে। সে বিষয়েও কিন্তু এই ফোরামে আলোচনা হয়েছে। যেমন প্রথম আলোর সম্পাদক, তিনি কিন্তু তার বক্তৃতায় মাহমুদুর রহমানের কথা এবং শফিক রেহমানের কথা তিনি উল্লেখ করেছেন, এবং তার নিজেদের যে অভিজ্ঞতা বিগত ফ্যাসিবাদী সরকারের সময়, সেটিও তিনি বলেছেন। আমরা এই সম্প্রীতির বাংলাদেশই দেখতে চাই। মাহফুজ আনাম আরও বলছিলেন, তবে এই সময়ে দাঁড়িয়ে ভবিষ্যতে চোখ রাখতে চান বলে জানান ডেইলি স্টারের সম্পাদক। তিনি সমালোচনা ও মত প্রকাশের ইস্যুকে অবশ্যই সুস্থ ধারার একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য সবাইকে কাজ করার তাগিদ দেন। সমালোচনা সইবার
ক্ষমতা ধারণ করার জন্য বিএনপির প্রতি দৃষ্টি আকর্ষণ করে মাহফুজ আনাম বলেন, বিএনপি এই মুহূর্তে মিডিয়ার সঙ্গে বেশ সৌহার্দ্যপূর্ণ ভাব প্রকাশ করছে। এর একটা কারণ হতে পারে দলটি এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় আসেনি। যখন তারা ক্ষমতায় আসবে তখন দেখা যাবে তাদের সমালোচনা গ্রহণ করার মানসিকতা এখনকার মতো বজায় থাকে কিনা। নিশ্চয়ই একটি ইতিবাচক বক্তৃতা, এবং বিএনপির নেতৃত্ব এই বক্তৃতার মধ্যে তাদের কর্তব্য নির্ধারণ করতে সক্ষম হবেন, আমরা এমনটাই প্রত্যাশা করতে পারি। প্রথম আলোর সম্পাদক তিনি খুবই রিমার্কেবল একটি কথা বলেছেন, এটি আমরা মনে হয় আমাদের আয়ত্তে নেওয়া দরকার। জাতীয় ঐক্য সমঝোতা ছাড়া এত বিভেদ সংকটে দেশ চলতে পারে না, তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ দেশের মধ্যে যে নানা মত দেশকে অস্থিতিশীল করার জন্য 5ই আগস্ট 2024 পরবর্তীও একটা অপতৎপরতা, এই যে বিভেদের রাজনীতি, এই যে অমুকপন্থী তমুকপন্থী যাকে পছন্দ হবে না তার বিরুদ্ধে মব সৃষ্টি করা, এমনকি ট্যাগ লাগিয়ে দেওয়া, এই রাজনীতির একটা কুপ্রভাব নিশ্চয়ই আছে এবং সেটি রাষ্ট্রকে শক্তিহীন করবে। রাষ্ট্রকে শক্তিশালী করতে গেলে কতগুলো কমন ইস্যুতে যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, এবং মত প্রকাশের স্বাধীনতা অবারিত থাকা দরকার। আবার মত প্রকাশের স্বাধীনতার নামে রাষ্ট্রবিনাশী কোনো কার্যক্রম এ বিষয়ে সতর্ক থাকা দরকার। এগুলো আমরা আলোচনায় আনতে চাই। প্রথম আলোর সম্পাদক বিএনপির প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলছেন, এখন পর্যন্ত বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল, এটা স্বীকৃত। আমাদের জরিপ, মানে প্রথম আলো সম্প্রতি যে জরিপটা করেছে সেটির কথা বলছেন, আমরা এটা বিশ্বাস করি যে এই জরিপটা মোটামুটি সত্যর কাছাকাছি বা মানুষের চিন্তা জগতের কাছাকাছি। সেখানে বিএনপি কিন্তু বৃহত্তম দল হিসাবে এসেছে। নির্বাচন অনেক বেশি ভোট পেয়ে বিএনপি বিজয়ী হবেন, সেটা কিন্তু এই জরিপে আছে। আমরা এটা বিশ্বাস করতে চাই বা আমরা এটা হয়তো ভাবতে পারি যে তারা ক্ষমতায় আসছেন। ভবিষ্যতের ক্ষমতাসীন দল হিসাবে এই সময়ে বিএনপির নেতাকর্মীদের কাছে বিনয় প্রত্যাশা করেন প্রথম আলো সম্পাদক। মতিউর রহমান বলেন, আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটা ধরে নেওয়া যায়। দলের কেন্দ্রীয় পর্যায়ে সংযম থাকলেও তৃণমূল পর্যায়ে অনেকের কর্মকাণ্ড বিতর্ক সৃষ্টি করে জানিয়ে তিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এদিকে নজর দেবেন এমন পরামর্শ তিনি দেন। আমরা মতিউর রহমানের সাথে অনেক বিষয়ে দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু মতিউর রহমানের এই কথাটুকু নিঃসন্দেহে বিএনপি আমলে নেবেন, এবং এই কথাটি বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর, বিশেষ করে শিক্ষিত সৎ নাগরিকদের একটি মতামত এভাবেও কিন্তু বিবেচনা করা যায়। মতিউর রহমান সম্ভবত সবচেয়ে বেশি কথা বা গুরুত্বপূর্ণ কথাগুলো এই সভায় বলেছেন, এবং তাকে সেভাবে অ্যাটেনশনও দেওয়া হয়েছে। তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন, বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলকভাবে স্বস্তিদায়ক ছিল। তিনি এভাবেই বলছেন যে বিএনপির শাসনামলে আমরা পুরোপুরি স্বস্তিতে ছিলাম তা না। আমি যদি পার্থক্য করি দুই সরকারের মধ্যে, তাহলে বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলকভাবে অধিকতর স্বস্তিদায়ক অবস্থায় ছিল। প্রথম আলোর সম্পাদক বলেন, আমাদের 50 বছরের ইতিহাসে সামরিক বেসামরিক সব সরকারের মধ্যে সবচেয়ে কঠিন সময় ছিল বিগত 15 বছর। শুধু প্রথম আলোর ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই। এটি তিনি একদম নিরেট সত্য কথা বলেছেন। বিগত 15 বছরে প্রথম আলোর মালিকানা বদলে দেওয়া, সম্পাদক বদলে দেওয়া, শেয়ার বিক্রি করে দেওয়ার মতো ঘটনা ঘটার শঙ্কা তৈরি হয়েছিল বলেও তিনি জানান। এটি আরও অনেক পত্রিকার ক্ষেত্রেও ঘটেছে। মিডিয়া হাউস হাইজ্যাক করা হয়েছে, এটা আমরা দেখেছি। সেটি স্বতঃস্ফূর্ত ছিল না, সেটি সরকারের গোয়েন্দা সংস্থার তৎপরতায় সেই ধরনের ঘটনা ঘটেছে। মতিউর রহমান আরও বলেন, 2001 থেকে 2006 সাল এই সময়ে বিএনপি কতগুলো ভুল করেছে, আমরা সেগুলো কঠোরভাবে লিখেছি। এখনও আমি এই লেখাগুলোর পক্ষেই থাকব। সেগুলো নিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা হয়েছে, তর্ক হয়েছে, আবার হাসি মুখে চা খেয়ে ফিরে এসেছি। পরবর্তীতে আমাদের সেই কথাগুলো অব্যাহত রেখেছি। তাতে কোনো প্রকাশ্য আক্রমণ, জেলের ভয়, মামলা মোকদ্দমা ভয় এগুলো ঘটেনি। আমি বক্তৃতাটি শুনেছি, মতিউর রহমানের পুরো বক্তৃতাই আমি শুনেছি। এখানে বিএনপির পক্ষ থেকে অবশ্য সালাউদ্দিন সাহেব তিনি তার বক্তৃতায় আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে পূর্ণ সহযোগিতার তিনি আশ্বাস দিয়েছেন, যদি জনগণ বিএনপিকে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার জন্য বেছে নেন। তিনি এ প্রসঙ্গে মিডিয়ার উপরে আক্রমণের নিন্দা করেছেন। এই সংবাদ বিশ্বব্যাপী ছড়িয়েছে, যেটি বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করেছে, এবং এ কারণে এটা জাতি হিসাবে আমাদের জন্য লজ্জার, এমন তিনি উল্লেখ করেছেন।
এবং তিনি তার নেতার পক্ষ থেকে অর্থাৎ তারেক রহমানের পক্ষ থেকে এটা এস্যুর করেছেন যে আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে তারা প্রত্যাশিত পদক্ষেপ নেবেন এবং সে ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা অব্যাহত থাকুক, আমরাও এটা চাই। আমরা যেহেতু মানুষের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়ে গেছে, বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিগত দিনে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকার প্রসঙ্গে এবং বাংলাদেশকে স্থিতিশীল রাখতে গেলে একটা মধ্যপন্থার উদারপন্থী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে অব্যাহত প্রক্রিয়ায় আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার যদি শপথ থাকে, সেক্ষেত্রে মতের ভিন্নতা, মতের পার্থক্য থাকলেও আমাদের মিনিমাম ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্মটি বিএনপি। সাংবাদিকদের এই সভায় আমরা সেটি স্পষ্ট একটি বার্তা পেয়েছি। বাকি যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান, রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন, দেখতেই পারেন, এই স্বপ্ন দেখাও তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু তারা বাংলাদেশকে কতটুকু ধারণ করেন, এই মধ্যপন্থার রাজনীতি, উদারপন্থী বাংলাদেশকে তারা ধারণ করতে সক্ষম কিনা, তা নিয়ে তাদের এই বিগত অল্প কয়েকদিনের কর্মকাণ্ডেই প্রশ্ন ইতিমধ্যে উঠেছে এবং মানুষের মধ্যে এই বিশ্বাস, তারা তাদের কর্ম দিয়েই মানুষকে বিশ্বাস করতে বাধ্য করেছেন যে তারা এই বৈচিত্র্যের বাংলাদেশকে পরিচালনার জন্য উপযুক্ত না। এখানে নানা ধর্মের মানুষ আছে, নানা পথের মানুষ আছে, নানা বৈচিত্র্যময় সংস্কৃতির একটা দেশ বাংলাদেশ। আবহমানের কাছে একটা ইতিহাস আছে, ৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাস আছে, সর্বশেষ ২০২৪-এ তরুণদের প্রত্যাশার একটা ইতিহাস আছে। সেটিকে ধারণ করার যোগ্যতা বিদ্যমান অন্য কোনো রাজনৈতিক দলের আছে কিনা সেটি তারা প্রমাণের সুযোগ পেয়েছিলেন, কিন্তু তারা সেই সুযোগটাকে অপব্যবহার করেছেন, এমনটি বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ বিশ্বাস করে। তাদের সেই প্রচলিত ন্যারেটিভস, বাংলাদেশ বিরোধী একটি অবস্থান, অন্য কোনো মতকে স্পেস না দেওয়ার যে কট্টরপন্থা, যে চরমপন্থা, যে উগ্রপন্থা তারা ধারণ করেন, সেটি তারা চেপে রাখতে পারেননি। বিগত কয়েকদিনের ঘটনা প্রবাহে তারা আরও উলঙ্গভাবে সেটা প্রকাশ করেছেন। ফলে বাংলাদেশের মানুষের মতের বৈচিত্র্য থাকা সত্ত্বেও, পথের পার্থক্য থাকা সত্ত্বেও বাংলাদেশের বিশিষ্ট নাগরিকরা, বিশিষ্ট জনেরা, দেশকে নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, সেই চিন্তা ভাবনার করার সেই বৈচিত্র্যময় মানুষগুলো, তাদের মতামতের রিফ্লেকশন হলো বিএনপি আগামীর বাংলাদেশ পরিচালনার সক্ষমতা রাখার মতো একটি উপযুক্ত প্ল্যাটফর্ম। তারা বিএনপিকে সতর্ক করেছেন, বিএনপির সতর্ক হওয়া আবশ্যক। যেটি বারবার আসছে, নিচের টায়ারে বিএনপির নেতাকর্মীদের আচরণ আগামীর বাংলাদেশ গঠনের জন্য পুরোপুরি উপযুক্ত নয়। সেক্ষেত্রে শৃঙ্খলার দায়িত্ব উপরে। আমরা জানি কোনো জিনিসের শরীরের অনেক অংশ নষ্ট হলে সেটিকে কেটে বাদ দেওয়া যায়, সেটিকে অন্য প্রক্রিয়ায় ট্রিটমেন্ট করে সুস্থ করা যায়। মাথা নষ্ট হলে তো আর কিছু করার থাকে না। আমরা এখনো বিশ্বাস করতে চাই বিএনপির মাথাটা সুস্থ আছে, মাথাটা সুস্থ থাকতে হবে। বিএনপির মাথার দায় আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী রাজনীতির দায় আছে। বেগম খালেদা জিয়ার এই যে বিশালত্ব অর্জন, তিনি যে বাংলাদেশের শ্রেষ্ঠ নাগরিকদের শ্রেষ্ঠ নাগরিক হিসাবে নিজেকে আজকে একটা মাত্রায় নিয়ে যেতে পেরেছেন, তার উত্তরাধিকার হিসেবে তারেক রহমান এবং তার সেই রাজনৈতিক প্ল্যাটফর্ম বিএনপির দায় আছে মাথাটাকে সুস্থ রাখার। সেই সুস্থ মাথা দিয়ে আগামী দিনের সুস্থ বাংলাদেশ, এটি আমাদের স্বপ্ন, যেটি এই মতবিনিময় সভার একটি রিফ্লেকশন। আমরা স্বপ্ন দেখতে চাই, আগামী দিনের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই, স্বপ্নকে বাঁচিয়ে রাখতে চাই, স্বপ্নকে যারা হত্যা করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। এটি হোক আমাদের কমিটমেন্ট। ধন্যবাদ।